তিন্নির সাথে আপনার যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে কোনো শিক্ষা কি নওশীন হিল্লোল দম্পতির জীবনে কাজে লেগেছে? That was a mistake maybe from my side, from her side as well হইতে পারে। আমার ওয়াইফের সাথেও আমার এক্স ওয়াইফের রেগুলার কমিউনিকেশন হয়। ফ্যামিলিগতভাবে আমরা খাদক। আমার দাদা উনি ৪৫ বছর বয়সে মারা গেছিলেন, খেতে খেতেই মারা গেছিলেন। আমি খাবার খাই কিন্তু আমি ওয়ার্কআউট করি না। ওয়ার্কআউট তো কষ্টের কাজ, তো এই ওয়ার্কআউট করি না, দ্যাট ইজ ওয়াই আমার এই অবস্থা। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের পরিচিত মুখ, ছোট পর্দার বেশ জনপ্রিয় একজন তারকা আদনান ফারুক হিল্লোল। মিস্টার হিল্লোল, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ১৯৯৫ সাল থেকে আপনি থিয়েটার করেন এবং দেখতে দেখতে ৩০ বছরের প্রায় ক্যারিয়ার আপনার। এই ৩০ বছরের শেষ দিকে এসে আপনাকে নিয়মিত আর কাজে দেখা যাচ্ছে না, সেটার কারণটা কি? নিয়মিত কাজে দেখা যাচ্ছে না কিন্তু আমার মানে নাটকের কথা যদি বলেন, সেটা কিন্তু বেশ আগে, আমার ধারণা ২০১৭-১৮ ওরকম সময় থেকে আমি আর আসলে এনজয় করছিলাম না যে কাজের যে পরিবেশটা এবং যে ধরনের কাজ হতো সেগুলো আর এনজয় করতাম না। মানে আমার মনে আছে আমার আসলে সেই অর্থে পপুলার হই কিন্তু আমি এনটিভিতে একটা সিরিয়াল স্পর্শের বাইরে ২০০৩ সালে ওই নাটকটা অন এয়ার হয়। ওইটাই আমার ম্যাসিভ পপুলারিটি হয় এবং মানুষ আমাকে ওই ক্যারেক্টার নামে চিনে আর কি, রাস্তায় দূর থেকে ডাকতো মানুষ। তো তখন আমরা যে কোয়ালিটির কাজ করতাম, যে সময় নিয়ে কাজ করতাম, ধীরে ধীরে এটা ২০১০-এর পরে তো অনেক ডেটোরেট করতে থাকে, বাট ২০১৭-১৮-র দিকে এসে না আর শরীর কুলাতো না। যে পরিবেশ দেখা যেত আগে, আমরা ২০০৫-০৬-এর দিকে সারা দিনে আমরা ৩টা বা 4টা সিন করতাম, আর এই ২০১৮-১৯-এ এসে এমন শুটিংও আছে যে আমি দিনে 25টা সিন করছি। সো ইটস নট পসিবল। মানে 25টা সিন যদি 25 পৃষ্ঠাও হয়, আমি প্রতিদিন শুটিংয়ে 25টা পৃষ্ঠা মুখস্থ করতাম, সেটা অ্যাক্টিং করতাম। এই মুখস্থ আমি যদি ম্যাট্রিকের সময় করতাম তাহলে তো আমি স্ট্যান্ড করতাম। তো এবং যে গরম আবহাওয়ার এই সমস্ত কিছু মিলে আমি আর এনজয় করতাম না, এবং নাটকগুলোর কোনো রেসপন্স ছিল না মানুষের কাছে। আর যে আপনি করলেন, পাবলিক একটা প্লেসে গেলেন, মানুষ ওটা দেখছে কি দেখে নাই, কোনো ফিল পাইতাম না। দ্যাট ইজ ওয়াই আমার মনে হয়েছে যে অ্যাক্টিংটা এখন আর বাদ রাখি। মেইনস্ট্রিম মিডিয়া ছেড়ে আপনাকে নিউ মিডিয়াতেই বেশি সরব দেখা যাচ্ছে, এবং আপনাকে নতুন যারা আছে এই প্রজন্মে তারা আপনাকে ভ্লগার হিসেবেই দেখছে, চিনছে। ব্লগিংটা এলো থেকে, কবে থেকে? এইটাকে শুধুমাত্র ভ্লগিং হিসাবে আপনি দেখলে হবে না, কারণ আমার কাছে টেকনোলজিটা ২০১১-১২ থেকেই খুব ইন্টারেস্টিং লাগা শুরু হলো, এবং তখন থেকেই আমি ফিল করলাম যে এইটার এক ধরনের ফিউচার সামনে আছে। যে কারণেই কিন্তু ২০১৪-১৫ সালে বাংলাদেশের প্রথম অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এটার নাম ছিল থার্ড বেল, যেটার ব্রেন চাইল্ড আমার ছিল, এবং আই ওয়াজ আ কো ফাউন্ডার অফ থার্ড বেল। এবং তখন কিন্তু আমরা কিছু প্রোডাকশন করে খুব পপুলার ছিলাম। তো যদিও ওইটা সময়ের অনেক আগে হয়ে গেছে, এখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখনকার সময়ে এসে জনপ্রিয় হচ্ছে, কিন্তু তখন সময়ের আগে হয়ে যাওয়ার কারণে ওইটা আমরা বেশি দিন রান করতে পারিনি। বাট ব্যাক অফ মাইন্ড আমার একটা জিনিস ছিল যে আমার একটা ডিজিটাল আইডেন্টিটি ক্রিয়েট হওয়া দরকার, যেই আইডেন্টিটিটা আমাকে আসলে পরবর্তী ২০ বছর ৩০ বছর মানুষের কাছে অ্যালাইভ রাখবে। তো তখন আমার কাছে মনে হলো যে কী আইডেন্টিটি করব। তো আমি আপনার পরের প্রশ্নটারও অ্যান্সার দিয়ে দিচ্ছি যে কি আমি করব। তখন আমার মনে হলো যে ফুড অ্যান্ড গ্রসারি, এই দুইটা জিনিস হচ্ছে আমার খুব ইন্টারেস্টের একটা জায়গা, এবং তখন বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এই দুইটা জায়গায় কেউ সেভাবে সিরিয়াসলি এই কাজটা করছিল না। তখন আমি এই টপিকটা পিক করি এবং আই স্টার্টেড দিস। এবং তারপর আপনাকে অনুসরণ করে এখন অসংখ্য ফুড ব্লগারকে দেখা যাচ্ছে, গ্রোসারি নিয়েও অনেকে কাজ করছে। অনেকে মনে করে যে আপনারা যারা ফুড ব্লগিং করেন সম্ভবত খুব ফ্রিতে অনেক মুফতে খাওয়া যায়, আসলে কি তাই? ইট ডিপেন্ডস। আপনি কখনো হয়তো টাকা দিতে চাইলেও অনেকে আপনাকে টাকা রিফিউজ করে। আবার আমার যেরকম হয় যে সব জায়গায় গেলেই আমরা প্রথমে টাকাটা অফার করি। এটা হচ্ছে আমার এবং আমার টিমের হচ্ছে একটা বেসিক জিনিস, আমরা টাকাটা অফার করি। সো ফুড ব্লগিংয়ের আপনি যেটা বলছিলেন যে অনেক ক্রিয়েটার এখন, এটারও
বিভিন্ন ধরনের পজিটিভ দিক হয়েছে, নেগেটিভ দিক হয়েছে। এখন পার্সেন্ট টু পার্সেন্ট আমি মনে করি যে কি আমার দেশে 100 ফিল্ম মেকার আছে না, 100 জনের কন্টেন্ট মেকিং পয়েন্ট অফ ভিউ কিন্তু এক এক রকম এবং তার ফিলসফিটাও ডিফারেন্ট। যেমন আমার কন্টেন্ট মেকিং ফিলসফি হচ্ছে আমি বিভিন্ন কালচারকে রিপ্রেজেন্ট করে আমি ওই কালচারটাকে আমার আর্কাইভে আনবো। আবার অনেক ইয়াং ছেলেমেয়ের হচ্ছে আরে না ভাই আমার তো 5 মিলিয়ন ভিউ লাগবে, আমার 5 মিলিয়ন ভিউটা মোর ইম্পর্ট্যান্ট। আমি এন্ড অফ দ্য ডে আফটার 10 ইয়ার্স আমি যখন পুরাটা রিকল করব আমার আর্কাইভে কি আছে আর যে ভিউয়ের পিছে দৌড়াচ্ছে তার আর্কাইভে কি আছে, এটার আমার কাছে মনে হয় লং রানে একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করবে। এই খাবারের রিভিউ করতে গিয়ে কোনো বৈচিত্র্যময় অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা? তিক্ত কখনোই হয় নাই, কারণ আমার কাছে আমি যখন 2017 সালে এটা শুরু করি তারপরেই মানুষ এত ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিছে। আমি দেখছি যে এটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি যেখানে যেখানে আছে, সেটা বাংলাদেশের বাঙালি হোক আর পশ্চিমবঙ্গের বাঙালি হোক, তারা আমাকে একটা সামহাও একটা রেসপেক্টেড জায়গায় তারা আমাকে বসাই দিছে। সো এই কারণে আমি কখনো তিক্ত অভিজ্ঞতা ফিল করি নাই, বরং আমি অনেক ইন্টেলেকচুয়াল দর্শকের অনেক ধরনের ইনপুট পাইছি এখানে। মানে তারা ওই যে আমি বললাম না যে একটা রেসপেক্টেড জায়গায় নিয়ে তারা ওইখানে ইনপুট দেওয়া, কিভাবে আরও বেটার করা যায়, এই ইনপুটগুলো আমি বরং পাইছি অনেক বেশি। খেতে আপনার আসলে কেমন লাগে এবং কোন খাবারটা খুব বেশি মজা লাগে? আমার খুব ভালো লাগে। আমরা ফ্যামিলিগতভাবে আমরা খাদক। আমার দাদা উনি 45 বছর বয়সে মারা গেছিলেন, খেতে খেতেই মারা গেছিলেন এবং ওনার ওজন ছিল প্রায় 4 মণ সেই আমলে। আমরা যেটা গল্প শুনছি, আমার বাবা ছোট থাকতেই আমার দাদা মারা যান, যে আমার দাদার প্রচুর গরু ছিল পালতো, সেই গরুর দুধ সারা রাত জাল দিয়ে এটার ক্ষীর তৈরি হইতো, ওই ক্ষীর সকালবেলা খাইতো, এরকম আর ফ্যান্সি লোক ছিল, ঘি টি খাইতো। তো পারিবারিকভাবেই আমরা ভোজন রসিক মানুষ, তো সেই জায়গা থেকে আমার খাবার বিষয়টাই টপিকটাই আমার ভালো লাগে। আর আরেকটা জিনিস আমার সবচেয়ে ইন্টারেস্টিং আমার ভালো লাগে, সেটা হচ্ছে আমি পৃথিবীর যে দেশে যাই আমি সেই দেশের খাবারটাকেই এনজয় করার চেষ্টা করি। মানে আমি চাই না যে আমি এখন সাউথ আফ্রিকার ধরেন কেপটাউনে গিয়ে ভাত বা রুই মাছকে বেচতেছে ওইটা আমি খোঁজার চেষ্টা করি না, আমি বরং ওই শহরের বা ওই দেশের কালচারটা কি, এটা দেশের ফুড কিন্তু তার কালচারকে রিপ্রেজেন্ট করে, তো সেই কারণে আমি ওইটাকেই সবসময় এক্সপ্লোর করার চেষ্টা করি। আপনি যখন পর্দায় নিয়মিত ছিলেন তখনকার হিল্লোল আর এখনকার হিল্লোলের মধ্যে শারীরিক তফাৎটা বেশ, এটা কি খাবার জন্যই কি আপনার এই মুটিয়ে যাওয়া? না, এটা আমার অলসতার জন্য। সেটা হচ্ছে আমি খাবার খাই কিন্তু আমি ওয়ার্কআউট করি না, ওয়ার্কআউট তো কষ্টের কাজ, তো এই ওয়ার্কআউট করি না, দ্যাট ইজ ওয়াই আমার এই অবস্থা। নাটক না করে কিংবা অন্য ব্যবসা বাণিজ্য না করে কি এই ফুড ব্লগিং দিয়ে নিশ্চিন্তে চলা যায়? ঢাকা, ওয়াশিংটন কিংবা ঢাকা বা নিউ ইয়র্ক আসা যাওয়া করা যায়? না, এটা যাবে না। কারণটা হচ্ছে আমাদের ভাষা। হ্যাঁ, আমার কন্টেন্টটাই যদি আমি যদি আমেরিকান একজন ভ্লগার হইতাম, আমি যদি ইংলিশে আমার ভ্লগটা হইতো, তাইলে আমার চ্যানেলের যে সাইজ তাতে এটা পৃথিবীর যে কোনো শহরে আপনি ল্যাভিশলি বসবাস করতে পারতেন। বাট যেহেতু আমরা বাংলায় কথা বলি, আমাদের দর্শকের একটা বড় সংখ্যা হচ্ছে বাংলাদেশে, সো আমাদের রেভিনিউটাও আমরা কম আর্ন করি, যেই কারণে এইটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো শহরে বসবাস করতে পারবেন না। ফুড ব্লগিংটা আমার ব্রেড অ্যান্ড বাটার না। ফুড ব্লগিংয়ের রেয়ারলি খুব পয়সা হয়তো আমার পকেটে ঢুকে, মোস্ট অফ দ্য মানি আমার টিমের বেতন, আমার যে এস্টাবলিশমেন্ট সেগুলার এক্সপেন্সেস এগুলাতে যায়। হ্যাঁ, আমার ট্রাভেলগুলো হয়তো আমি এই ফুড ব্লগিংয়ের টাকা দিয়ে করে ফেলি, বাট আই হ্যাভ সাম আদার জিনিস যেটা আমার ব্রেড অ্যান্ড বাটার। বাট কোনো ছেলে মেয়ে যদি মনে করে যে তারা ফুড ব্লগিং করে তাদের ক্যারিয়ার স্ট্যাবলিশ করবে, আমার মনে হয় এটা খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না। এটা সবসময়ই আপনার একটা এক্সট্রা কারিকুলার হিসাবে থাকাটা বেটার, কারণ আপনি হয়তো 3-4 বছর খুব হাইপে থাকবেন সোশ্যাল মিডিয়া, কিন্তু 3-4 বছর পরে আপনাকে ফল করতেই হবে, এটাই নিয়ম, এটাই ন্যাচারাল। সাস্টেইন করাটা কঠিন, এইটা সাস্টেইন করা কঠিন। হয়তো আবার পরে 2 বছর পরে আবার আপনি আসবেন, আবার 2 বছর ভালো থাকবেন, আবার ডাউন হবেন, এই আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে এখানে। জীবন নিয়ে আপনার মধ্যে কোনো অনুশোচনা?
না, আমি যেটা করছি, অনেকে আমারে দেখে বলে যে তুই এইরকম ঘুরা ফিরা খায় দেই কাটাই দিলি। বললাম ভাই, আই মেড মাই লাইফ লাইক দ্যাট। এটা তুমি চেষ্টা করো, তুমিও করতে পারবা। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে দিস গাই ইজ লিভিং মাই ড্রিম, আমিও তো এরকম হইতে চাই। আমি চেষ্টা করেন, সবাই হইতে পারবে। আমি তো বর্ন না এটা, আমার চেষ্টায় আমি এই জিনিসটাকে এইভাবে বানাইছি। সো আপনিও চেষ্টা করেন, আপনিও হবেন। আপনার স্ত্রী, তিনিও অভিনেত্রী, নওশিন, তিনি এখন কি করছেন? ও হচ্ছে আমাদের একটা সেট আপ তো আমেরিকাতে। সো ও ওইখানে ফুল টাইম জব করে এখন। আর টুকটাক হয়তো ওর যেহেতু প্যাশনের জায়গায় অ্যাঙ্করিং, খুব এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম যদি ওইদিকে হয় তাহলে ওইখানেও করে, আবার দেশে যখন ঘুরতে আসে তখন এখানেও করে। মাঝে কিন্তু আপনি বেশ আলোচনায় ছিলেন আপনার আগের জীবনের একটা ঘটনা নিয়ে, আপনার যে সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে অনেক আলোচনায় ছিলেন। এই ঘটনা যখন আবার কখনো কখনো ধরেন অন্তর্জালের সামনে চলে আসে, তখন আপনার মনের মধ্যে কোনো কিছু রেখাপাত করে? আমার রেখাপাত করে না। ধরেন আমার না করার পিছনে কারণ কি, আই নো হোয়াট ইজ ডিজিটাল কন্টেন্ট ইজ। আপনি এখন মানুষকে জাগাই দিবেন, এই যে আপনি আমাকে একটা প্রশ্ন করছেন না, এখন এই মুহূর্তে করলেন, এইটাও একটা ডিজিটাল রিচ। এই কারণে আমি যেহেতু ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি জানি যে এভরি কন্টেন্ট ক্রিয়েটার সে একটা রিচ চায়। সো এই রিচের কারণেই হচ্ছে আপনার এটা আসে। সো এটা একটা স্বাভাবিক বিষয়। আর এইটার যে ক্রিম জিনিসটা, যে দ্বন্দ্বের জায়গাটা, এই দ্বন্দ্ব আসলে 90% সম্পর্ক ভাঙার সময়ই এই ধরনের দ্বন্দ্ব হয়। কনজুগাল রিলেশনশিপ যখন ভাঙে তখন এই ধরনের দ্বন্দ্ব হয়। এখন সেই দ্বন্দ্বগুলোকে নিয়ে যে ক্যাশ করবে, ক্যাপিটাল করবে, সেটা ক্যাপিটাল হবে সোশ্যাল মিডিয়ায়। এটা তো আমার পরে আরও অনেক কাপলের এই ধরনের হয়েছে এখনকার রিসেন্ট সময়। এখন এইগুলা লাইমলাইটে, এখন আমার এইগুলো আবার ডাউন হয়ে গেলে আমারটা যদি টেনে আনেন, ওটা আবার আসবে ডিজিটাল কন্টেন্ট হিসাবে। প্রাক্তনের সাথে কেমন সম্পর্ক? আমরা প্রিটি গুড, কারণ আমাদের তো আমার মেয়ে প্রায় ওর 16 বছর রানিং। ও ক্লাস 9-এ পড়ে। ও আর 2-3 বছর পরে ইউনিভার্সিটিতে যাবে। সো আমাদের মেয়ের কারণেও আমাদের ইয়ে করতে হয়। ইভেন আমার ওয়াইফ যে এখন, আমার ওয়াইফের সাথেও আমার এক্স ওয়াইফের রেগুলার কমিউনিকেশন হয় ডিউ টু আওয়ার ডটার। মেয়েকে কতটা সময় দেওয়া হয়? আমি ছোটো মেয়ে তো বাসাতেই। সো আমিও দেখা যায় যে আমেরিকায় যখন থাকি তখন আমি ওয়ার্ক ফ্রম হোম মোস্ট অফ দ্য টাইম। সো ওকে প্রচুর সময় দেওয়া হয়। আর বড় মেয়েকে আমি বছরে একবার আমি কানাডাতে যাই ওর সাথে টাইম স্পেন্ড করতে। তিন্নির সাথে আপনার যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে কোনো শিক্ষা কি নওশিন হিল্লোল দম্পতির জীবনে কাজে লেগেছে? না, আসলে ওইখানে শিক্ষার কিছু ছিল না, অভিজ্ঞতা। ওইখানে দ্যাট ওয়াজ আ মিস্টেক মেবি ফ্রম মাই সাইড, ফ্রম হার সাইড অ্যাজ ওয়েল হইতে পারে। ওরও হয়তো মিস্টেক ছিল। তো ওই মিস্টেক আমাদের এই রিলেশনে আসলে সেই মিস্টেকটা হয়নি, কারণ এটা আমি আজকে আমাদের সম্পর্কের 14 বছর পরে এসে বলতে পারি কনফিডেন্ট যে সেই মিস্টেকটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য সবসময় আমার একটাই কথা, যে সবাই ভালো থাকেন, জীবনটাকে উপভোগ করেন। মানে জীবনটাকে কোনো একটা গণ্ডির ভিতরে আটকে ফেলবেন না, জীবনটাকে উপভোগ করবেন। কবে কে চলে যাব আমরা তো কেউ জানি না। সো যতদিন বাঁচি উপভোগ করে বাঁচেন, এটাই হচ্ছে বেস্ট থিং। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আপনাদের অনেকের প্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোলের কথা। তিনি তার মতো জীবনকে উপভোগ করছেন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।